সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেইলের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো এমন একটা সময় যখন বিশ্বময় পৃথিবীর সব মানুষ ছাত্র জনতার এক ঐতিহাসিক বিজয়ের পর এক নতুন বাংলাদেশকে দেখেছে। যখন পৃথিবীর সবাই এক নতুন বাংলাদেশকে দেখছে, সেই সময় কানাডায় যারা বাংলাদেশি কেনেডিয়ান বা প্রবাসী বাংলাদেশি আছে, তারা একজন নতুন রাষ্ট্রদূতকে দেখবেন। খুব শিগগিরই তিনি কাজে যোগদান করবেন, কাজ করবেন আমাদের সঙ্গে। এমন সময় আমরা সেই নতুন রাষ্ট্রদূতকে, মাননীয় রাষ্ট্রদূত হাই কমিশনার নাহিদা সোবহানকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তার সঙ্গে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করব এই নতুন বাংলাদেশের একজন রাষ্ট্রদূত হিসেবে, হাই কমিশনার হিসেবে কানাডায় অন্তত কি ধরনের সেবা তিনি দেবেন, কি ধরনের সেবা আমরা পাবো। পরবর্তী যেই সেবাগুলো আমরা নানান জটিলতার ভিতরে অভিজ্ঞতা আমাদের আছে, সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে মানুষ, প্রবাসীরা বা বাংলাদেশি কেনেডিয়ানরা কি ধরনের সেবা পাবেন সে বিষয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত, আমি তাকে স্ক্রিনে নিয়ে আসি, নাহিদা সোবহান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে স্বাগত কানাডায়। Thank you very much, and Assalamu alaikum, and a good day to you and to all your viewers. অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি আমাদের নতুন রাষ্ট্রদূত, নতুন হাই কমিশনার, নতুন বাংলাদেশের যে সূচনা আমরা দেখেছি, এই সময় আপনি এসছেন। প্রথমে একটু জেনে নিতে চাই আপনার সম্পর্কে, আপনার লেখাপড়া, আপনার এই সার্ভিসে আপনি কখন কিভাবে যুক্ত হলেন এবং বিভিন্ন দেশে আপনি বাংলাদেশকে উপস্থাপন করেছেন, রিপ্রেজেন্ট করেছেন, সে সম্পর্কে যদি ছোট্ট করে জেনে নেই, তারপর আমরা কানাডার বিষয়ে আসব। জি, ধন্যবাদ। তবে কিছু বলার আগে আমি আসলে প্রথমেই বিগত জুলাই এবং আগস্ট মাসে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এছাড়াও আরো যে সকল ছাত্র জনতা বিগত 2 মাসে বাংলাদেশকে, বিশেষ করে ছাত্রদের কথাই বলবো, যে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের যে আশা জাগিয়েছে, যে স্বপ্ন দেখিয়েছে, তাদের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন আপনার প্রশ্নের বিষয়ে আসি। আমার জন্ম বাংলাদেশের চিটাগাং শহরে, চট্টগ্রামে। আর আমি বিসিএস প্রতিযোগিতার মাধ্যমে, বিসিএস পরীক্ষার মাধ্যমে আমি বাংলাদেশের ফরেন সার্ভিসে জয়েন করেছি। আই এম আ ক্যারিয়ার ডিপ্লোম্যাট। এবং আমি 1993-94 সালে যে বিসিএস পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, আমি সেখানে কমপ্লিট করেছি। তারপরে 1995 সালে আমরা 15তম বিসিএস এফএ ক্যাডার, যেটাকে আমরা বলি পররাষ্ট্র বিষয়, সেটার মাধ্যমে আমি ফরেন অফিসে জয়েন করেছি। আর কাজ করেছি এর আগে, আমি রোমে কাজ করেছি, ইটালির রোমে, ভারতের কলকাতায় কাজ করেছি, সুইজারল্যান্ডের জেনেভায় কাজ করেছি। সর্বশেষ আমি ছিলাম জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে, আর এখন আপনাদের দ্বারা প্রান্তে এসে পৌঁছেছি। ধন্যবাদ। আমরা কানাডার বিষয়ে আসবার আগে আপনি যদি শেষ কথাটি বললেন যে জর্ডানে কাজ করেছেন, আমরা নানান সূত্র থেকে জানতে পেরেছি, জেনেছি, দেখেছি যে জর্ডানে যখন আপনি ছিলেন, এই শেষ যে কর্মস্থল আপনার, সেখানে কিছু ভালো কাজের উদাহরণ আপনি তৈরি করেছেন এমন একটা শুনতে পাই। আমাদেরকে ছোট করে একটু বলবেন যে সেই কাজগুলো কি? জি, ধন্যবাদ। জর্ডানে আমার একটা বড়, আমরা তো বিভিন্ন ধরনেরই কাজ করি দূতাবাস থেকে। একটা বড় ধরনের আমার কাজ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশি প্রচুর শ্রমিক জর্ডানে যায়, এবং জর্ডানের বিশেষত্ব হচ্ছে যে প্রচুর নারী শ্রমিক জর্ডানে যায়, এবং মোস্ট অফ দেম আর ওয়ার্কিং দেয়ার অ্যাজ স্কিলড লেবার। তো তাদেরকে সহায়তা দেওয়া এবং যে কোনো সময় তাদের পাশে দাঁড়ানো, এই বিষয়টা নিয়ে একটা বড় কাজ করেছি। আর বাংলাদেশের ইমেজ, বাংলাদেশ যে এত কালচারালি একটা রিচ কান্ট্রি, একটা হিস্ট্রি আছে, সেই বিষয়টাকে তুলে ধরা। তো এর মধ্যে বড় একটা কাজ হচ্ছে বিবি রাসেলকে নিয়ে আমি একটা ফ্যাশন শো করেছি। আমি কিছুদিন আগেই করেছি এটা, এপ্রিল মাসে। বাট ওই ফ্যাশন শোটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশি নারী শ্রমিকরা, পোশাক শিল্প শ্রমিক, যারা জর্ডানে কাজ করছেন। তারা র্যাম্পে হেঁটেছেন, তারা ক্যাটওয়াক করেছেন বিবি রাসেলের
ডিজাইনকৃত ফ্যাশন কাপড় পরে। আর এর বাইরে আর দুটো কাজ করেছি শ্রমিকদের। একটা হচ্ছে যখন আমাদের বাংলাদেশে যখন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমাদের নারী শ্রমিকরা খুবই চিন্তিত ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন যে তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে বাংলাদেশে তারা কি অবস্থায় আছে। তো তাদের জন্য আমরা উইকেন্ডে শনিবারে আমরা দূতাবাস খুলে তাদেরকে আমরা আহ্বান করে নিয়ে এসেছিলাম দূতাবাসে, এবং তাদের যারা এমপ্লয়ার, বিভিন্ন ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এবং যারা এমপ্লয়ার তাদেরকেও আমরা দূতাবাসে নিয়ে এসেছিলাম আমন্ত্রণ করে, এবং দূতাবাসে আমাদের ডাইরেক্ট লাইনটা আমরা তাদের জন্য ওপেন করে দিয়েছিলাম, যেখানে যেন তারা যারা কথা বলতে চায় প্রত্যেকেই যেন সরাসরি কানেক্টেড হতে পারে, সরাসরি লাইনের মাধ্যমে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারে। এটা দিয়েছিলাম। একই সাথে ওই ফ্যাক্টরির ম্যানেজমেন্ট গুলোকে এবং মালিক গুলোকে আমরা কিছুটা বাধ্যই করেছিলাম যে ওই ডাইরেক্ট লাইনে কথা বলার জন্য যে প্যাকেজ সিম গুলো পাওয়া যায় ওই সিম গুলো কিনে ওটার মাধ্যমে তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এর বাইরে আর একটা বড় কাজ হয়েছে, আমি জর্ডানে যাওয়ার পরে যে জিনিসটা দেখেছিলাম যে অনেক সময় আমাদের নারী শ্রমিকরা বিদেশে আসার পরে তারা একটা হোম সিকনেস ফিল করে, অথবা অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, তারা তখন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করে, এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় যে অনেকে সুইসাইডও করছেন। এইটাকে অ্যাড্রেস করার জন্য আমি ওখানে জর্ডানের সরকারের সাথে কথা বলে এবং ফ্যাক্টরিগুলোর সাথে কথা বলে, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট গুলোর সাথে কথা বলে আমি জর্ডানে বাংলাদেশিদের জন্য একটা নতুন পদ সৃষ্টি করেছি, সেটা হচ্ছে সাইকোলজিস্ট, ফিমেল সাইকোলজিস্ট। এবং সর্বশেষ প্রায় 30 জনের উপরে ফিমেল সাইকোলজিস্ট বাংলাদেশ থেকে জর্ডানে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এই ফ্যাক্টরিগুলোতে থাকে, ফ্যাক্টরিগুলোতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্যাক্টরির বাইরেও 2-4 জন আছে, যে বাংলাদেশি নারী শ্রমিকদের যখনই কোনো সমস্যা দেখা দেয় বা তারা কারোর সাথে কথা বলতে চায় তাদের মেন্টাল হেলথের বিষয়ে, তারা যেন হাতের কাছেই একজন সাইকোলজিস্ট থেরাপিস্ট পায়। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 30 জনের মতো এইরকম প্রফেশনালকে নিয়োগ দিতে পেরেছি জর্ডানে। বা অসংখ্য ধন্যবাদ। আপনি যে কাজগুলো কথা উল্লেখ করলেন জর্ডানে, এগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং প্রশংসিত হয়েছেও। আমরা কানাডাতে বসেও এই খবর পেয়েছি। আমি যদি বলি যে এই কাজগুলো দৈনন্দিন কাজ নয়, রাষ্ট্র যে কোনো দূতাবাসের বা হাই কমিশনের হয়তো দৈনন্দিন কাজ নয়। আমরা কানাডার বিষয়ে যাওয়ার আগে স্পেসিফিক কিছু বিষয়ে আমরা কথা বলবো। যাওয়ার আগে যদি একটু বলেন যে কোনো হাই কমিশন বা দূতাবাসের রুটিন কাজটা কি, যেটি এটি একটু আমরা ছোট করে বুঝে নেই, তারপর আমরা কানাডার বিষয়ে কথা বলি। জি, থ্যাংক ইউ। রুটিন কাজটা আমরা একটু 3 ভাগে ভাগ করে বলতে পারি। যে একটা হচ্ছে কিছু কিছু দূতাবাস আছে যেখানে একটা বহুপাক্ষিক বা মাল্টিল্যাটারাল সেটিং থাকে, সেখানে কাজটা হচ্ছে যে মাল্টিল্যাটারাল সেটিং গুলোতে বাংলাদেশের ইন্টারেস্টটাকে তুলে ধরা এবং বাংলাদেশকে প্রেজেন্ট করা। যেমন কানাডার ক্ষেত্রে আমি বলতে পারি, কানাডায় আপনারা জানেন মন্ট্রিয়ালে ICAO আছে। So I will be also representing, I'll be the permanent representative of Bangladesh to ICAO as well. So ওখানে বাংলাদেশের এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তুলে ধরা, এটা একটা কাজ। আরেকটা বড় কাজ হচ্ছে বাইল্যাটারালটা দ্বিপাক্ষিক। সেটা হচ্ছে আমাদের দূতাবাসগুলো যে দেশে অবস্থান করছে সেই দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি করা এবং সেই দেশগুলোতে বাংলাদেশের স্বার্থটা সংরক্ষণ করা। এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একই সাথে সেই সমস্ত দেশে বাংলাদেশের যে সকল নাগরিক রয়েছে, ডায়াসপোরা অথবা মাইগ্রেন্টস, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা এই দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মটাতে তুলে ধরি। আর থার্ড একটা বড় আমাদের কি এরিয়া অফ ওয়ার্ক ইজ কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ার। কনসুলার এবং ওয়েলফেয়ারটা আমাদের যে সমস্ত বাংলাদেশিরা সেই দেশে থাকছেন যেখানে আমাদের দূতাবাস বা হাই কমিশন আছে, এবং যারা ডায়াসপোরা, দ্য কমিউনিটি অ্যান্ড অলসো যারা মাইগ্রেন্ট হিসেবে যাচ্ছেন, তাদের সেবা দেওয়া, তাদেরকে সার্ভিস দেওয়া এবং তাদের ওয়েলবিংটা এনশিওর করা। তো এই 3 ভাবে আমরা মোটামুটি ভাগ করি কাজগুলোকে। রুটিন কাজের মধ্যে এগুলো পড়ে। দিস আর লাইক আওয়ার ডেইলি ওয়ার্ক। ধন্যবাদ। এবং এই কারণেই আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা কিংবা বাংলাদেশি কানাডিয়ান বা যারা যেই দেশেই আছেন, বাংলাদেশের পাসপোর্ট আছে কিংবা অতীতে ছিল, এমন নানান মানুষ নানান রকম ভাবে তারা প্রত্যাশা করে দূতাবাস থেকে সেবা নেওয়ার জন্য। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার কানাডার বিষয়ে আসবো স্পেসিফিক্যালি, যেহেতু আপনি এখন কানাডার নতুন হাই কমিশনার
নতুন রাষ্ট্রদূত কানাডাকে বাংলাদেশকে উপস্থাপন করবেন কানাডায়। এই কানাডায় আসবার আগে আমি জাস্ট একটু প্রোটোকলটা জেনে নিতে চাই যে বাংলাদেশ কানাডিয়ান বাংলাদেশিদের সম্পর্কে অথবা কানাডার সম্পর্কে অথবা কানাডায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো কিংবা কিভাবে একটা ব্রিফ নিয়ে এসছেন। মূল প্রশ্নটি হচ্ছে কানাডার সম্পর্কে বা কানাডিয়ান বাংলাদেশিদের সম্পর্কে কতটুকু জেনে এসেছেন, কি ধারণা নিয়ে এসেছেন। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে বাংলাদেশি বিষয়টাতে বলি, বিকজ দ্যাটস আওয়ার প্রাইম এরিয়া অফ ইন্টারেস্ট। আমরা এখানে যেটা আমি জানি যে প্রায় 1 লক্ষ উপরে বাংলাদেশি আছে, এবং ভেরি ইন্টারেস্টিং যে এখানে যারা বাংলাদেশি কমিউনিটিতে আছেন অথবা মাইগ্রেন্টস হিসেবে আছেন, ডায়াসপোরা হিসেবে আছেন, তারা সবাই অত্যন্ত উচ্চ শিক্ষিত। মোস্ট অফ দেম আর ইন দ্য হোয়াইট কলার জবস, এবং বেশিরভাগই তাদের স্ব ক্ষেত্রে প্রফেশনালি এক্সপার্টিস নিয়ে এখানে এসছেন। এবং এখানে যে বাংলাদেশি কমিউনিটি আছে, আই এম রিয়েলি ভেরি প্রাউড টু সি দ্যাট দে আর কালচারালি ভেরি অ্যাক্টিভ। এবং বাংলাদেশকে প্রমোট করার, বাংলাদেশ ইতিহাস, বাংলাদেশের যে একটা রিচ হেরিটেজ, একটা কালচার আছে, সেটাকে তুলে ধরার জন্য এখানে বিভিন্ন বাংলাদেশের প্রতিষ্ঠান কাজ করছে, যেমন ফোবানা আছে, সৃজন আছে, এই সমস্ত আরো অনেক অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশে সময়ে সময়ে বাংলাদেশের কালচারটাকে তুলে ধরছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে Canadian Bangladeshis introduced Bangladesh to the world through 21st February. আমাদের এই 21শে ফেব্রুয়ারির বিষয়টাকে, এই আন্তর্জাতিক মাতৃভাষার বিষয়টাকে বিশ্বের কাছে তুলে ধরেছে, সেটা কিন্তু কানাডার ডায়াসপোরা থেকেই এসেছিল। আর এখানে অত্যন্ত প্রথিতযশা এবং এক্সপার্ট, আমি বলবো, media personalities আছে, journalists আছে, and they are contributing to bringing the image of Bangladesh up. আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয়ে স্কোপ আছে আরো ডেভেলপ করার, যেমন স্টুডেন্টদের বিষয়ে একটা বিষয় আছে যেটাকে একটা বড় স্কোপ আছে এটাকে ডেভেলপ করার। ট্রেডটাকে আমরা আরো ডেভেলপ করতে পারি, দুই দেশের মধ্যে ট্রেড বাড়াতে পারি। এগ্রিকালচার সেক্টরে একটা বড় ধরনের কাজের সম্ভাবনা রয়েছে, যেখানে বাংলাদেশি এগ্রিকালচারাল সায়েন্টিস্ট বা যারা এক্সপার্ট তাদেরকে সহায়তা প্রদানের বিষয়গুলো আছে। এর সাথে আরো নানা বিষয় যুক্ত আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো আরো একটু কিছু বিষয়ে যাব, শুধু আপনাকে মনে করিয়ে দেই পরে কোনো এক সময় যে এটি বড় একটি বিষয় এখানে ছিল যে ডিরেক্ট স্টুডেন্ট স্ট্রিম বলে একটি প্রোগ্রাম আছে, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ সহ অনেক দেশ এই প্রোগ্রামের আওতায় আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও বাংলাদেশের স্টুডেন্টরা এই প্রোগ্রামের আওতায় না থাকায় তাদের আসতে, ভিসা পেতে, লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে। এই বিষয়ে আমরা পরে আসি। আমি এবার যেটি জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে আপনি যেই সময়ে এই দায়িত্ব নিয়েছেন, আপনি যখন কাজ শুরু করতে যাচ্ছেন, আপনি তো বোধহয় এখনো কাজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেননি নাকি? জি, আমি কাজ শুরু করে দিয়েছি মোটামুটি, বাট একটা কিছু মানে কাজ শুরু করে দিয়েছি বলা যায়। আচ্ছা, জি, ধন্যবাদ। আপনি যেই সময় কাজ শুরু করেছেন সেই সময় বিশ্ব বাংলাদেশকে নতুন ভাবে দেখছে, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, মানুষের প্রত্যাশাও হয়তো খানিকটা বেশি এখন এই নতুন বাংলাদেশের কাছে। যে কোনো বৈষম্য বিরোধী পলিসি নীতির বিরুদ্ধেই মানুষ এখন কথা বলছে হয়তো, এবং হয়তো না, কথা বলছে তারা। এমন একটি পরিস্থিতিতে এই নতুন দায়িত্ব নিয়ে আপনি কোনো নতুন চ্যালেঞ্জ কিংবা নতুন সম্ভাবনা দেখেন কিনা, এটিও একটু জেনে নিতে চাই। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যেটা আমরা দেখছি এবং আমি যেটা মনে করছি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছাত্রদের এবং ইউথ বাংলাদেশের যে একটা বড় ধরনের বাংলাদেশের সম্ভাবনার জায়গা, এই আমাদের ইউথ এবং ছাত্ররা যারা বাংলাদেশের ভবিষ্যৎ, তারা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ভেঙে এবং একটা বড় চ্যালেঞ্জ থেকে উত্তরণ করে আজকের বাংলাদেশকে নিয়ে এসেছে, যেটা আপনি বললেন যে আমাদেরকে একটা আশার বাংলাদেশের জায়গায় নিয়ে এসেছে। সো এখানে আমরা অলরেডি একটা বড় চ্যালেঞ্জের জায়গাকে ভেঙে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে নিয়ে এসেছে এখানে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা যে অন্তর্বর্তীকালীন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং যারা কিনা দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন বাংলাদেশে, তারা শুধু বাংলাদেশেও নয়, এনারা বিশ্ববরেণ্য পার্সোনালিটিস এবং প্রত্যেকেই তাদের জায়গায়
এক্সপার্টিস, এবং তাদের এক্সপার্টিস গুলো বিশ্বেও পরিচিত, এবং দে আর লডেড ইন দ্য ওয়ার্ল্ড, এবং বেস্ট অ্যান্ড মোস্ট নলেজেবল পার্সোনালিটিস অফ বাংলাদেশ এখন বাংলাদেশের হাল ধরেছেন। সেটাও আমাদের জন্য বিশাল বড় একটা আশার বিষয়। এবং এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা ইন্টারিম গভর্নমেন্টকে তারা যে দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্বটা পরিপূর্ণ করার জন্য, ফুলফিল করার জন্য, এবং তাদের কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া এবং তাদেরকে সহায়তা করাটা হচ্ছে একটা বিশেষ বড় জায়গা, যেখানে আমাদের সবাইকে একসাথে এই সরকারকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে হবে একটা কংক্রিট লক্ষ্যে এবং একটা কংক্রিট ওয়ার্ক প্ল্যানের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়টাকে আমাদের সকলের একটা স্কোপ আছে সহায়তা করার। আমরা আমাদের জায়গা থেকে, প্রফেশনালের জায়গা থেকে, সিভিল সার্ভিসের জায়গা থেকে সেই জায়গাটায় কাজ করতে অঙ্গীকারবদ্ধ, সব ধরনের সাপোর্ট দিতে, এবং একই সাথে ছাত্রদের, জনগণের সবারই একই সাথে এই জায়গাটায় কাজ করতে হবে। এবং এই যে বৈষম্য দূর করার যে চেতনা, সেটাকে এগিয়ে নিতে হবে। এবং একই সাথে এখানে আমার মনে হয় যে we all have to work together with integrity, এবং বৈষম্যটাকে দূর করার বিষয়টা, সাম্য প্রতিষ্ঠার বিষয় করাটা, এখানে আমার কাছে মনে হয় যে একতার সাথে সবাইকে একসাথে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত, হাই কমিশনার, যিনি কানাডায় কাজ করবেন আমাদের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি নানানভাবে, নানান উপায়ে নতুন করে কিছু সেবা আমাদেরকে দেবেন। এই প্রসঙ্গে আপনাদের যদি কিভাবে সেবা চান, কি ধরনের সেবা চান, এই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, আমাদের এখানে জানাতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাননীয় রাষ্ট্রদূত, হাই কমিশনার, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আরো দু একটি প্রশ্ন আমাদের আছে। আপনি যেই সময় দায়িত্ব নিয়েছেন, এটি আপনি নিজেই বলেছেন একটি নতুন সময়, নতুনভাবে সেবার কোনো চিন্তায়, নতুন সময়ে, নতুন পরিবেশে আমরা বলছি সবাই যে আমরা কখনোই কোনো রকমের বৈষম্য কোনো ক্ষেত্রেই চাই না। সেবা দেওয়ার ক্ষেত্রে এর আগের নানান অভিজ্ঞতা আছে অনেকের, যারা আমাদেরকে বিভিন্ন সময় জানিয়েছেন যে সেবা দেওয়ার ক্ষেত্রেও কিছু বৈষম্য তৈরি করা হয়েছিল। আপনি এখন যে সেবা, আমরা এখন থেকে যে সেবাগুলো পাবো, তার ভেতরে নতুন কোনো চিন্তা, নতুন কোনো ভাবে আপনি সেবা দেওয়ার পরিকল্পনা করেছেন কিনা? জি, আমরা আমাদের পরিকল্পনাগুলো যেটা হয়, কাজ করতে করতে যখন আরো বেশি দেখবো যে এই জায়গাটায় এমফাসিস দেওয়া দরকার বা এই জায়গাটায় ঘাটতি রয়েছে, সেই জায়গাগুলোর উপরে আবার মানে অন দ্য জব সামনের দিনগুলোতে কাজ করব। বাট বর্তমানে আমরা যেটাকে চিন্তা করছি আমি, যে একটা হচ্ছে যে মানুষের দোরগোড়ায় সেবাটাকে কতখানি পৌঁছে দেওয়া যায় এবং সেই জায়গাগুলোতে কি কি আমরা অ্যাড করতে পারি যাতে করে দ্রুত সেবাটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেটা একটা বিষয়। আর এই ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে পুরনো যে সমস্ত অ্যানোম্যালিজ আছে, যেখানে মানুষ আরো বাধাগ্রস্ত হয়েছেন সেবা গ্রহণের ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে দূর করা এবং অ্যানোম্যালিজ গুলোকে দূর করা, যাতে করে আমরা একটা বৈষম্যহীন সেবা মানুষের কাছে দিতে পারি। সেক্ষেত্রে আরেকটা বড় জায়গা হচ্ছে একটা ট্রান্সপারেন্সির জায়গা তৈরি করা, এবং সেই জন্য আমাদের যে দূতাবাসের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো আছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে আমরা আরো বেশি অ্যাক্টিভ করতে চাইবো, এবং যাতে করে সরাসরি আপনারা সকলে দূতাবাসের সাথে যোগাযোগ রাখতে পারেন সব সময়। সো ইটস কাইন্ড অফ লাইক আ ওপেন উইন্ডো পলিসি। আমাদের জানালা আপনাদের জন্য যেন খোলা থাকে সবসময়। আমাদের নানান রকমের কিছু পরামর্শ আছে, কিছু দর্শক শ্রোতা জানিয়েছেন আমাদের ইন অ্যাডভান্স, সেগুলো আমরা হয়তো আসবো। তার আগে আমি আরেকটু দেখে নেই যে আপনি বলেছেন যে আপনি নিঃসন্দেহে বাংলাদেশকে উপস্থাপন করবেন, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবেন। কিন্তু এই যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, এবং এখানে নতুন বাংলাদেশ তো শুধু কাঠামোগত নতুন বাংলাদেশকে চিন্তা করলে হবে না, আমাদের মননে, আমাদের ভেতরে একটা পরিবর্তন আনতে হবে। সেটি হয়তো একটু দীর্ঘমেয়াদী একটি বিষয়, কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হলো যে আপনার কাজে বা দূতাবাসের কাজে, হাইকমিশনের কাজে প্রবাসী বাংলাদেশিরা বা বাংলাদেশি কেনেডিয়ানরা কিভাবে সাহায্য করতে পারে, কি হেল্প করতে পারে, আমরা কিভাবে যুক্ত হতে পারি?
জি, একটু আগের কথার সূত্র ধরেই বলি। একটা হচ্ছে যে আমরা যেমন আমাদের সোশ্যাল মিডিয়াটাকে আরেকটু অ্যাক্টিভ করব। সো আমি আহ্বান জানাচ্ছি আপনারাও আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারেন, সরাসরি আপনাদের বিষয়গুলো তুলে ধরতে পারেন। আর এর বাইরে আমি জানি যে কানাডাতে প্রচুর বিশেষজ্ঞ আছে তাদের স্ব-স্ব ক্ষেত্রে, যেমন আইনের বিষয়ে বিশেষজ্ঞ আছে, এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ে এক্সপার্টিস আছে, এরকম প্রচুর পেশাজীবী আছেন। তো আমরা তাদের কাছ থেকে আহ্বান করব এবং সবসময় we will be open to suggestions from them. এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমাদের দূতাবাসগুলোতে একটা রিসোর্স কনস্ট্রেইন আছে, both financial as well as human resources, because human resources সাথেও ফিনান্সটা যুক্ত। এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আপনারা সকলেই জানেন। সো এখানে সেই জন্য আমরা চাইবো যে আপনারা আপনাদের এক্সপার্টিস নিয়ে, আমরা আপনাদের সহায়তা সবসময় চাইবো, বা আপনাদের নিজে থেকেও যদি কখনো গুড সাজেশন দিতে পারেন যেটা আইনগতভাবে প্রতিষ্ঠা করা সম্ভব এবং যেটা ফিজিবল, আমাদের যে সমস্ত রুলস আছে, রেগুলেশন আছে এবং বাংলাদেশে যে সমস্ত আইন করা আছে সেগুলোর ভিতরে যেটুকু ফিজিবল হবে আমাদেরকে ইমপ্লিমেন্ট করা, সেই জায়গাগুলোতে we will be open to your suggestions, এবং সেই সমস্ত জায়গায় আমরা আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। এর বাইরে একটা বড় জায়গা আছে, যেমন আমি উল্লেখ করেছি জর্ডানে আমরা একটা বিশেষ ধরনের ফ্যাশন শো করেছি। এই ধরনের প্রোগ্রাম বা আরো অন্যান্য ধরনের কালচারাল প্রোগ্রাম, বইমেলা বা আরো যে সমস্ত প্রোগ্রাম করা সম্ভব, আপনাদের সাথে একসাথে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। আপনি যে বিষয়টি বললেন যে নিঃসন্দেহে যে নানান পেশার যারা অভিজ্ঞ, যারা এক্সপার্ট, বিশেষজ্ঞ, তাদের সঙ্গে তাদের পরামর্শ চান, তাদের অভিজ্ঞতা আপনি নিতে চান, কিন্তু তারা এই পরামর্শ বা অভিজ্ঞতাটা কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবে বা আপনার সঙ্গে শেয়ার করবে, সে বিষয়ে যদি একটু স্পেসিফিক কিছু পরামর্শ দেন। জি, you all are very much welcome to come and meet me আমাদের হাই কমিশনে। আমি তো এখন অটোয়াতেই থাকবো, বাট অন্যান্য আমাদের যে জায়গাগুলো আছে যেখানে বাংলাদেশিদের কনসেন্ট্রেশন আছে সেই জায়গাগুলো আমি খুব শীঘ্রই ভিজিট করব, এবং সে সমস্ত জায়গায় আমরা you are very very much welcome to meet me. সুতরাং আপনার সঙ্গে বা আপনার প্রতিনিধির সঙ্গে মানুষ হয়তো আপনার সঙ্গেই যোগাযোগ করতে চাইবে। যদি কেউ যোগাযোগ করতে চায়, প্রধান মাধ্যমটি কি এবং কোন নাম্বারে কিংবা কোন ইমেলে কিভাবে যোগাযোগ করবে? আচ্ছা, আমার সাথে যোগাযোগ করতে হলে দূতাবাসের নাম্বারে ফোন করে একটু ইয়ে করতে হবে, কারণ সবসময় তো আমার আরো অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে অনেকের সাথে। সো ওইটা একটু আগে একটু অ্যাপয়েন্টমেন্ট করে ফেলতে পারলে দ্যাট উড বি গুড। আর আমরা যখন বিভিন্ন শহরে যাব, অন্যান্য শহরে যখন আমি যাব ভিজিট করব, তখন ওটা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকবে। আর দূতাবাসের ফোন নাম্বার নিশ্চয়ই সবার কাছে আছে, ইমেলও আছে আমি আশা করছি। এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। আমি ইমেলটা নিচে দিয়ে দেব। জি 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 জি। ধন্যবাদ। যে একটি বিষয় আপনি বলেছেন যে যোগাযোগের ক্ষেত্রে এটি খুব মানে পুরনো একটি অভিযোগ যে হাই কমিশনে ফোন করলে সেই ফোন যে কে কবে কিভাবে রেসপন্স করবে কেউ জানে না। সুতরাং ফোনটা বোধহয় খুব একটা কার্যকর মাধ্যম আগে ছিল না, অন্তত এখন হবে কিনা আমরা জানি না। সুতরাং মনে হয় কি তাহলে ইমেলটাই সবচেয়ে ভালো মাধ্যম? আপনি ইমেলটা সবচেয়ে ভালো মাধ্যম, আপনি ঠিকই ধরেছেন, ইমেলটা সবচেয়ে ভালো মাধ্যম। আর টেলিফোনের বিষয়টা এখানে কিছুটা আমি বলবো যে রিসোর্স কনস্ট্রেইনের বিষয়টা আসলে এখানে কিছুটা যুক্ত আছে। আই উইল ট্রাই টু ইমপ্রুভ দ্যাট। আই ক্যান গ্যারান্টি ইউ অফ মাই এফোর্টস। তারপরে ইনশাল্লাহ আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি একজন পেশাদার কূটনীতিক, সুতরাং আপনি নিশ্চয়ই জানেন, আসবার আগেও আপনি নিশ্চয়ই এটিকে বিবেচনায় নিয়েছেন যে ক্যানাডিয়ান হাই কমিশনে, আমাদের এখানে বাংলাদেশি হাই কমিশনে, এখানে দুজন রাজনৈতিক বিবেচনায় দীর্ঘদিন ধরে, একজন দীর্ঘদিন ছিলেন, একজন অল্প সময় ছিলেন। এদের ব্যাপারে সিদ্ধান্তটা কি হয়েছে এবং এদের বর্তমান, আমরা জানি যে তাদেরকে উইথড্র করা হয়েছে, বর্তমান স্ট্যাটাসটা কি যদি একটু বলে রাখেন তাহলে অনেকের জন্য হয়তো বিষয়টা পরিষ্কার হবে। জি, এই বিষয়টা আসলে আমি আসার আগে একটু কথা বলেছিলাম আমাদের হেডকোয়ার্টারের সাথে, যে বিষয়টাকে যথাযথভাবে একটা অ্যাকশন নেওয়ার জন্য, এবং ওনাদেরকে উইথড্র করা হয়েছে এবং ওনাদেরকে 31শে আগস্টের মধ্যে বাংলাদেশে ফেরত যেতে বলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ওনাদের সাথে আমাদের কোনো
যোগাযোগ নেই। আমরা জানিয়ে দিয়েছি ওনাদেরকে, কিন্তু ওনারা দূতাবাসের সাথে কোনো যোগাযোগ আর এখনো রাখেননি। কাজেই ওনারা দূতাবাসে আসছে, মানে হাই কমিশনে আসছেনও না, বা আমাদের সাথে কোনো যোগাযোগও নেই। কিন্তু সুতরাং ওনাদেরকে 31 আগস্টের মধ্যে ফেরত যেতে বলা ফেরত যেতে হয়েছে। হবে। সুতরাং ওনারা দেশে ফেরত যাবেন, এটি বোধহয় সম্ভবত, যেহেতু বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। জি। অসংখ্য ধন্যবাদ। আমাদের টিভি মেট্রো মেলের পক্ষ থেকে আমাদের এইটুকুই ছিল, কিন্তু আমাদের ইতোমধ্যে আমাদের কিছু দর্শক, কিছু নিয়মিত শ্রোতা, তারা কিছু প্রশ্ন পাঠিয়েছেন। আমি আপনাকে শেষে দু একটি প্রশ্ন করতে চাই। একটি প্রশ্ন হচ্ছে পাঠিয়েছেন, সেটি হলো যে একটা পলিটিক্যাল রিজিমের ভিতরে থেকে এই রকমের একটি দায়িত্ব পালন করা, আর আরেকটি হচ্ছে যে নন পার্টিজান একটি গভর্নমেন্ট, সরকারের সাথে দায়িত্ব পালন করার ভেতরে পার্থক্যটা। এর আগে আপনি যখন দায়িত্ব পালন করেছিলেন জর্ডানে কিংবা অন্য দেশে, তখন একটা পলিটিক্যাল সরকার, রাজনৈতিক সরকার ছিল। এই মুহূর্তে বাংলাদেশে ওই অর্থে পার্টিজান কোনো সরকার নেই। এই দুই ধরনের সরকার ব্যবস্থার ভেতরে যখন আপনি কাজ করেন, পার্থক্যটা কেমন, বা আপনার সম্ভাবনা, চ্যালেঞ্জ কি দেখেন? এটা হচ্ছে আমি মূলত একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, আমি একজন সিভিল সার্ভেন্ট, সরকারি কর্মচারী। সো আমাদের মেইন কাজ হচ্ছে যে রাষ্ট্রকে এবং সরকারকে তার কাজে সহায়তা করা। বাট আপনি যে দুটো ডিফারেন্ট প্ল্যাটফর্ম বলছেন, একটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল, একটা হচ্ছে নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, এখানে পার্থক্যের মূল জায়গাটা আমি বলবো যে মূল জায়গাটা হচ্ছে যে নন পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে we have more freedom to exercise the rules and the regulations and the laws. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো দু একটি প্রশ্ন আছে, আমি একটু নেই। একটি হচ্ছে এই যে নতুন সরকারের কথা আমরা বলছি, নিউ ডিরেক্টিভস, নতুন কোনো, যেহেতু এখন আমরা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর দিয়ে যাচ্ছি, এবং সেই সময় নতুন কোনো ডিরেক্টিভস আপনার এখানে কিংবা আমাদের অন্যান্য সব দেশের দূতাবাসগুলোতে বা হাই কমিশনগুলোতে আছে কিনা, বা সেটি কি? জি, ধন্যবাদ। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, উনি দায়িত্বভার গ্রহণ করার কিছুদিনের মধ্যেই আমাদের সাথে জুম মিটিং করেছেন, এবং সকলকে মূলত যেই বিষয়টাতে উনি এমফাসাইজ করেছেন এবং আমাদেরকে যেই ডাইরেকশনটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করা, এবং আইন এবং যে রুলস গুলো আছে সেগুলোর আলোকে কাজ করা, এবং বৈষম্যমূলক যে সমস্ত রুলস, যেগুলো আপনারাও জানেন, অনেকে হয়তো এই দূতাবাসের পূর্বে, এই হাই কমিশনের পূর্বে অনেক সময় দেখা গেছে, এই সমস্ত বৈষম্যমূলক রুলস গুলোকে আমরা যেন পরিবর্তন করে মানে সমতার ভিত্তিতে সকলের কাছে সেবাটা পৌঁছে দিতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের একটি দীর্ঘদিনের একটি বিষয় ছিল ক্যানাডিয়ান পার্সপেক্টিভে, যে এনআইডি করতে হলে নানান রকমের জটিলতা হয়, বাংলাদেশে যেতে হয়, বাংলাদেশে না যেয়ে এনআইডি করা যায় না। যদিও আমরা অনেকেই বাংলাদেশি, অধিকাংশই আমরা বাংলাদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্বের সুবিধা আছে। এই এনআইডি সার্ভিসটা এই আপনার হাই কমিশনে কিংবা আমাদের এই কনসুলেট জেনারেল অফিসে এটি পাওয়া যাবে কিনা, এবং পাওয়া গেলে কবে থেকে পাওয়া যেতে পারে, এই বিষয়ে যদি একটু ধারণা দেন। জি, পাওয়া যাবে। এটা নিয়ে কাজ হচ্ছে, বাট এখন হয়তো কিছুটা সময় লাগবে। মানে অনেকখানি কাজ হয়ে এসেছিল, ওটা হচ্ছে একটা টিম আসতে হবে বাংলাদেশ থেকে, যারা হচ্ছে টেকনিক্যাল টিম আসতে হবে, কিছু স্পেসিফিক আপনার যন্ত্রপাতি নিয়ে আসতে হবে, যেটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো। সো এই জায়গাটাই এখন আছে বিষয়টা। সো আমি আশা করছি খুব শিগগিরই হবে, বা হয়তো কিছুদিন একটু সময় লাগবে, বিকজ নতুন করে একটা টিম করে নিয়ে আসা এবং তাদের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করতে হবে। সো এটা হয়তো এখন কিছুদিন একটু সময় নিতে পারে, বাট আমি আশাবাদী হয়তো শীঘ্রই আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, জি, ধন্যবাদ। আমি শেষ দুটো প্রশ্ন একসঙ্গে করে একটি প্রশ্ন হিসেবে করে, এর আংশিক উত্তর আপনি দিয়ে দিয়েছেন। একটি হলো যে আমাদের কনসুলার সার্ভিস কিংবা হাই কমিশনের যে সার্ভিসগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কারণ মানুষের দীর্ঘদিন অনেক রকমের বাধার সম্মুখীন হয়েছে নানান রকমের সেবা পেতে, ইমপ্রুভ করা যায়। এবং একই সঙ্গে এই যে টেলিফোনে যদি আমি অভিযোগ হোক, পরামর্শ হোক জানাতে চাই, টেলিফোনটাকে একটু রেসপন্সিভ করা যায় কিভাবে, এই দুটোর একটু উত্তর দিয়ে তারপর আমরা শেষ প্রসঙ্গে যে আজকের অনুষ্ঠান শেষ করব। জি। টেলিফোনটাকে রেসপন্সিভ করার বিষয়ে বেশ কিছু চিন্তা ভাবনা আছে আমার কাছে, এবং এটা আসলে এই জায়গাটায় আমরা আরেকটু যদি ইমপ্রুভ করতে চাই, সেখানে আমাদের রিসোর্স কনস্ট্রেইনটা হচ্ছে বড় একটা কনস্ট্রেইন, এবং এটাকে উত্তরণ করতে হলে
একটু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সেই জায়গাটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে আপনাদেরকে ইমিডিয়েটলি যেটা আমি একটা অল্টারনেট দিতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা আছে ফেসবুক, আর আরেকটা টুইটার, যেটা এক্স আর কি এখন, ফরমার টুইটার, ওই জায়গাগুলোতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আশা করি যদি যোগাযোগ কেউ করি আমরা, তার উত্তরও পাওয়া যাবে, তাই তো, রেসপন্স পাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবার জন্য। আপনার শেষ কোনো কথা যদি থেকে থাকে সেটি শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমি আগেও যে সমস্ত জায়গায় কাজ করেছি, সব সময় আমাদের ডায়াসপোরা এবং মাইগ্রেন্টসদের সাথে বা স্টুডেন্টস যারা এই দেশে পড়তে আসছে, আগে যে সমস্ত জায়গায় কাজ করেছি তাদের সাথে আমি সবসময় একসাথে কাজ করেছি। আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, এবং একই সাথে আপনাদেরকেও অনুরোধ করব যে আমাদের হাই কমিশনের সাথে এবং কনসুলেটের সাথে সহযোগিতার মাধ্যমে সকল যতটুকু সম্ভব সমস্যার সমাধান করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সবশেষে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি সকল কানাডা প্রবাসী বাংলাদেশি এবং ডায়াসপোরার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের মাননীয় নতুন রাষ্ট্রদূত হাই কমিশনার নাহিদা সোবহান। তিনি কানাডাতে আছেন, কানাডাতে থাকবেন কিছুদিন আমাদের সঙ্গে। আমাদের যে কোনো পরামর্শ, যে কোনো অভিযোগও হতে পারে, অভিযোগ যদি আপনাদের থেকে থাকে সেটি সমাধান কিভাবে হতে পারে, সে থেকে উত্তরণের উপায় কি হতে পারে, এই নানান রকমের জিনিসগুলো আপনারা তাকে সরাসরি জানাতে পারেন। তিনি বলেছেন কোন মাধ্যম বেশি কার্যকর সেটিও বলেছেন। সুতরাং আমরা আশা করব যে একটা এনগেজিং একটি প্রসেসের ভেতর দিয়ে আমাদের এই নতুন হাই কমিশনার তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। আমরা বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে সঠিকভাবে কানাডায় উপস্থাপন করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আজকের মতো তাহলে এখানে শেষ করি। নাহিদা সোবহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।